This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ খুনে সিবিআই জালে আরও এক। বেনারস থেকে বিনয় রায় নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো সিবিআই। সুপ্রিয় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের সহকর্মী। সুপ্রিয়, এই বিনয় রায়, তার পরিচয়টা কি, কোথা থেকে কিভাবে গ্রেপ্তার করা হয়েছে, কি মনে করছেন গোয়েন্দারা? দেখো, চন্দ্রনাথ রথ খুনের ঘটনাতে এই পঞ্চম গ্রেপ্তার, অর্থাৎ বিনয় রায় গাজীপুরের বাসিন্দা, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। এবং এই বিনয় রায়ের কি ঠিক ভূমিকা ছিল নির্দিষ্টভাবে এই খুনের ঘটনার সঙ্গে, বা কিভাবে তিনি যুক্ত ছিলেন, সেই বিষয়টা এখনো পর্যন্ত স্পষ্ট না হলেও এই বিনয় রায়ের কিন্তু ইতিপূর্বে একাধিক ক্রিমিনাল হিস্ট্রি রয়েছে তার বিরুদ্ধে, যেটা আমরা এখনো পর্যন্ত জানতে পারছি যে 2012 সালে দিল্লি হরিয়ানা সীমান্ত এলাকা থেকে অবৈধ অর্থ উদ্ধারের ঘটনাতে এই বিনয় রায় গ্রেপ্তার হয়েছিল এবং তারপরে সে তিহার জেলে ছিল এবং 2017তেও একটা খুনের মামলাতে সে গ্রেপ্তার হয় এবং তার পরবর্তীতেও কিন্তু সে জেলবন্দি ছিল। অর্থাৎ এর বিরুদ্ধে কিন্তু একাধিক পুরনো নানা ধরনের ক্রিমিনাল রেকর্ড রয়েছে এবং এই চন্দ্রনাথ খুনের ঘটনাতেও তার ইনভলভমেন্ট রয়েছে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত তদন্তকারীরা জানতে পেরেছেন। অর্থাৎ এখনো পর্যন্ত ইতিপূর্বে যে 4 জন গ্রেপ্তার হয়েছিল তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বেনারস থেকে এই বিনয় রায়কে ইতিমধ্যেই সিবিআই গোয়েন্দা গ্রেপ্তার করেছে এবং যেটা আমরা জানতে পারছি যে তাকে ইতিমধ্যেই ট্রানজিট রিমান্ডে নিয়ে আসার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি শুরু হয়েছে এবং ট্রানজিট রিমান্ডে নিয়ে আসার পর তাকে বারাসাত আদালতে পেশ করা হবে এবং একেও হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। এবং সেক্ষেত্রে এই বিনয় রায়কে কিছু সময় আগেই গ্রেপ্তার করা হয়েছে এবং সেক্ষেত্রে তার নির্দিষ্টভাবে কি ভূমিকা ছিল, কিভাবে সে ইনভলভ ছিল এবং কে তাকে ইনভলভ করেছিল, এবং এই গোটা ঘটনাটা কিন্তু একটা সুপারি কিলিং ছিল। অর্থাৎ কোনোভাবে কত টাকার বিনিময়ে তাকে এই গোটা খুনের ঘটনার মধ্যে ইনভলভ করা হয়েছিল, সেই বিষয়গুলো জানার জন্য আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা রয়েছে, এমনটাই কিন্তু সিবিআই তরফ থেকে জানানো হচ্ছে। অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, কেন নোটিশ? বড় চেয়ারম্যানকে চাপ তৃণমূল নেতৃত্বে, দলের চাপ না মেনে পদত্যাগ করলেন দেবলীনা বিশ্বাস। নোটিশ বিল্ডিং বিভাগ পাঠায়, চেয়ারম্যানের কিছু করার নেই, অনৈতিক কাজ করব না, অকপট দেবলীনা। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে রাজনীতি করেছি, কর্পোরেট স্টাইলে দল চলে না, কটাক্ষ করেছেন তৃণমূল কাউন্সিলর। আপনার বড় চেয়ারপারসনের এটা আছে ডেজিগনেশন, ওইখান থেকে আমি রিজাইন করবো নিজে। কেননা চাপ, দলেরই অভ্যন্তরীণ চাপ, এইটা বলো, এইটা করো, মানে এইটা বলো, ওটা করো, এটা ঠিক না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রায় একাধিক বাড়িতে নোটিশ যাচ্ছে, কোনোটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে, কোনোটা তার মায়ের নামে, মানে নোটিশ করা হয়েছে এবং আমাদের বড় থেকেই করা হয়েছে। যেহেতু ওনার অনেকগুলো সম্পত্তি আমাদের বড়োর আন্ডারে, ঘটনাটা ঠিকই তারপর থেকেই আর রাত্রির থেকেই ফোন এসছে। কি বলতে বলা হচ্ছিল, মানে আপনাকে যে এটা কেন হয়েছে, কিভাবে হয়েছে, বাট আমি তো এর মধ্যে কোনোভাবে ইনভলভ নই। একটা কলকাতা কর্পোরেশন, ইটস অ্যান অটোনমাস বডি, এর নিজস্ব একটা আইন আছে, দের ইজ অ্যান অ্যাক্ট, কেএমসি অ্যাক্ট। তো কেএমসি অ্যাক্ট অনুযায়ী যেগুলো নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী নোটিশ গেছে। তো অ্যাজ আ বড় চেয়ারপারসন আমার কি রোল আছে এতে? নিশ্চয় কমপ্লেন এসছে, তাই হয়তো গেছে, সেটা তো খতিয়ে দেখতে হবে। সেইখানে না দেখে আমাকে যদি ভেতর থেকে ফোন করে বলা হয় যে তুমি দেখো ব্যাপারটা, তুমি এইটা বলো, সেটা বলো, ওইটা করো, আমি কেন করব? ওয়াই শুড আই উইল ডু দিস? আমি কোনো ভুল নীতির মধ্যে থাকবো না। এই ভুল জিনিস, যেটা আবারও ভুলের পর ভুল করে কি ঠিক জিনিস? ভুলের ওপর ভুল করাটা কখনোই ঠিক না। যে মানুষ পছন্দ করেনি, তাই আজকে মানুষ সরিয়ে দিয়েছে। নীতির মিল নেই, নীতিটা মানে ঠিক নেই। আমাকে ঠিকটা ঠিক বলতে মানে বলা নয়, ভুলটাকেই তুমি বলো, ঠিক কথা বলো না, ভুল কথা বলো। ভুল কথা পলিটিক্যালি বলছেন নাকি? না, দল থেকে বলা হচ্ছে যে বলো এইটা ঠিক না, এটা ভুল, এই করো। অভিষেকের বাড়িতে কেন নোটিশ? ঘুম উঠছে মমতার, মেয়র ফিরহাদ হাকিমের ওপর চটলেন তৃণমূল নেত্রী। বিধায়কদের বৈঠকে মেয়রকে বকাঝকা মমতা বন্দ্যোপাধ্যায়ের সূত্রে কথাই বলছে। ঠিক আর কি বলছো সূত্র? সায়ন্ত থেকে ডিটেল নেব। সায়ন্ত,
দেখো, যেটা সূত্রের খবর যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যে নোটিশ দেওয়া হয়েছে গত রাতে, সেই নোটিশ নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরহাদ হাকিমের ওপরে তিনি ক্ষোভ প্রকাশ করেন, কারণ তিনি বলেন যে মেয়র এখনো নির্বাচিত বোর্ড রয়েছে তৃণমূলের, সেখানে মেয়র ফিরহাদ হাকিম কেন জানতে পারলেন না যে নোটিশ দেওয়া হচ্ছে এবং নোটিশ যে ইস্যু করা হয়েছে সেই সম্পর্কে তার কাছে কেন কোনো খবর নেই। তাহলে কি করছে নির্বাচিত বোর্ড? একই সঙ্গে 9 নম্বর বোর্ডের চেয়ারম্যান দেবলীনা বিশ্বাস, তার বোর্ড থেকে নোটিশ ইস্যু হচ্ছে, তিনি কেন জানতে পারছেন না? তিনি কোথায় থাকছেন? তার মনোসংযোগ কোথায় থাকছে? এই ধরনের একাধিক বিষয় নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। স্বাভাবিকভাবে এই বিষয় ঘিরে একটা বিষয় উঠে আসছে সজিত, যে তৃণমূল কোথাও না কোথাও কলকাতা পুরসভার উপর থেকে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে, যে কারণে বুলডোজার থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নোটিশ, এই সবকিছু খবরই ফিরহাদ হাকিমের কিন্তু অজানাই থেকে গেল, আর যে কারণেই ক্ষিপ্ত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ শান্ত। দেখুন, বিগত কয়েকদিন ধরে আমরা অনেকগুলো বাড়ি দেখছি। এগুলোকে বাড়ি বলবেন নাকি বাড়াবাড়ি বলবেন? রোমান স্থাপত্যকে যেন হার মানায় মা মাটি মানুষের দলের নেতাদের এই বাড়িগুলো। আচ্ছা, কেন হবে না বলুন তো? ওই যে কথা বলে না, কম্পিটিশনে সবসময় সেরাটা বেরিয়ে আসে। তৃণমূলের যে বিল্ডিং বিভাগ, ভালো করে শুনবেন, দল তৃণমূলের যে বিল্ডিং বিভাগ, সেখানেও যেন তারই একটা প্রতিচ্ছবি। এই যে প্রাসাদগুলো দেখছেন, এই সবই হচ্ছে তৃণমূলের থরি মা মাটি মানুষের দলের নেতাদের বাড়ি। কারো সাতমহলা তো কারো আবার অট্টালিকা, কারো আবার বাড়ি নাকি রিসর্ট, বোঝার উপায় নেই। কদিন আগেই আমরা দেখিয়েছি পৈলানি বিষ্ণুপুরের বিধায়কের বাগান বাড়ি। কি নেই সেখানে? গুহা, সুইমিং পুল থেকে আমোদ আহ্লাদের ভরপুর আয়োজন, যা কিনা অভিষেকের হরিশ মুখার্জি রোডের সাতমহলা শান্তিনিকেতনকেও হার মানায়। তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের হাতিবাড়ির কথা তো না বললেই নয়। নন্দীগ্রামের শেখ সুফিয়ানের জাহাজ বাড়ি দেখে তো যে কারো চোখ কপালে উঠতে পারে। মৌখালীতে শওকত মোল্লার ভেড়িতে ঘেরা বাংলোই বা কম কিসে? ক্যানিং পূর্বে প্রাক্তন তৃণমূল বিধায়কের বিলাসবহুল বাংলো, বাগান, মাছের ভেড়িতে ঘেরা বিলাসের প্রাসাদ। জীবনতলা থানার ক্যানিং পূর্ব বিধানসভার মৌখালীর ঠিক আমার পিছনে এই যে পাঁচিল দেওয়া ঘেরা সবুজ বনানীর মধ্যে যে বাড়িটি, সেই বাড়িটিই হলো ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক তথা এলাকার তৃণমূল কংগ্রেস নেতা শওকত মোল্লার। তৃণমূলের প্রাক্তন কাউন্সিলররাই বা পিছিয়ে থাকে কেন? হলদিয়ারের সঞ্জীব পট্টনায়কের বিলাসবহুল অট্টালিকা। তৃণমূল করার সুবাদে একাধিক বাড়ি, ফ্ল্যাট এবং চাকরি বিক্রি, দুর্নীতির কালো টাকা প্রচুর, সেই টাকাটাই কিন্তু ও এইসব করে। তমলুকের প্রাক্তন ব্লক সভাপতির কোটি টাকার বাড়ি। পেশায় হাই স্কুলের শিক্ষক মানস দাস, তিনি আবার পূর্ব মেদিনীপুর প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ছিলেন। প্রাসাদের টক্করে কিন্তু পিছিয়ে নেই তৃণমূলের পাহারাদার পুলিশও। কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাসের কান্দির এই প্রাসাদ। উনি এত উঁচু পোস্টে ছিলেন, সেটা অপব্যবহার উনি করেছেন পোস্টের, সেটা সবাই জানে। উনার বোন পৌরসভার ভাইস চেয়ারম্যান আছেন, পৌরসভাতেও আমাদের কাছে অনেক খবর আসছে অনেক দুর্নীতি হয়েছে। সেই রাজ্যেই প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল সেন। মৃত্যুর সময় তার সম্পত্তি বলতে ছিল মাত্র 4 জোড়া ধুতি পাঞ্জাবি ও এক আলমারি ভর্তি বই। বাংলার আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য থাকতেন 2 কামরার ফ্ল্যাটে। 34 বছর রাজ্য শাসন করেছে যে দল, সেই দলের একসময়ের রাজ্য সম্পাদক বিমান বসু বালিগঞ্জ সার্কুলার রোডের কোটি টাকার পৈতৃক বাড়ি ছেড়ে আলিমুদ্দিন স্ট্রিটের পার্টি অফিসের একটি ঘরেই এখনও জীবন কাটাচ্ছেন। শুধু এরাই নন, শালতোরার চন্দনা বাউরি দুবারের বিজেপি বিধায়ক। তারপরও বদল হয়নি দৈনন্দিন জীবনে। সাত সকালে নিজে হাতে আলু সেদ্ধ সহযোগে মার ভাতের থালা নিয়ে বসে পড়েন। আর সেই বাংলাতেই তৃণমূলের নেতাদের রাজপ্রাসাদ, দামি দামি গাড়ি, রাজকীয় জীবনযাপন। এই সবটাই কি অনুপ্রেরণা, নাকি রাজনীতির স্ট্যাটাস সিম্বল হয়ে দাঁড়িয়ে জাঁকজমক দেখানো? এবার কি সেই সব দুর্নীতির প্রাসাদের ওপর বুলডোজার চলবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। 5 দিনে 2 বার ফের পেট্রোল ডিজেলে মূল্য বৃদ্ধির ছ্যাঁকা। যুদ্ধের ধাক্কায় কোথায় গিয়ে দাঁড়াবে পরিস্থিতি, এই নিয়ে নানা চর্চার আবহে অনেকেই বলছেন শেষ কমিয়ে কি রাজ্যবাসীকে কিছুটা রেহাই দেবে সরকার। নাগারে যুদ্ধ ও হরমুজ প্রণালী কার্যত অবরুদ্ধ হয়ে পড়ায় তেলের দাম চচ্চর করে বাড়ছে।
বিশ্ববাজারে অশোধিত তেলের দাম ব্যারেল পিছু পৌঁছে গেছে প্রায় $110। সামাল দিতে বিশ্বের বেশ কিছু দেশ তেলের দাম অনেকটা বাড়িয়ে দিলেও দেশবাসীকে স্বস্তি দিতে সে পথে এতদিন হাঁটেনি কেন্দ্রীয় সরকার। কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছিল তাতে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি অনিবার্য হয়ে ওঠে। প্রায় 4 বছর পর গত শুক্রবার বাড়ে জ্বালানি তেলের দাম। তার 5 দিনের মাথায় মঙ্গলবার ফের বাড়ল পেট্রোল ডিজেল। কলকাতা লিটার প্রতি পেট্রোলের দাম 96 পয়সা বেড়ে হয়েছে 109 টাকা 70 পয়সা। ডিজেল লিটারে 94 পয়সা বেড়ে নতুন দাম হয়েছে 96 টাকা 7 পয়সা। এই প্রেক্ষাপটে অনেকেরই প্রশ্ন, যেভাবে তেলের দাম বাড়ছে তাতে কি বাংলার মানুষকে কিছুটা রেহাই দিতে রাজ্য সরকার তেলের সেচ কমাবে? বাজার বিশেষজ্ঞরা মনে করছেন সেটা একটা রাস্তা হতে পারে। নতুন সরকার এসছে, নিশ্চয়ই নতুন সরকার সেটা বিবেচনার মধ্যে রাখবেন যাতে অতিরিক্ত সেচটাকে তুলে নেওয়া যায়। সেটা অবশ্য আবার রাজ্য সরকারের কোষাগারে টান পড়বে। তৃণমূল যখন সরকারে তখন অতিরিক্ত সেচের কারণে অন্য রাজ্যের থেকে বাংলায় পেট্রোল ডিজেলের দাম বেশি ছিল। তখন বিরোধীদের কথায় আমল দিত না তৃণমূল। এখন বিরোধী দল তৃণমূল পুরনো অবস্থান থেকে সরে রাজ্য সরকারকে ভ্যাট কমানোর দাবি জানিয়েছে। তৃণমূল জমানা মনে করিয়ে পাল্টা জবাব দিয়েছে বিজেপি। এই রাজ্যের রাজ্য সরকার যে আগে ছিলেন তাদের মতো নয় যে নিজেদের সবকিছু ভ্যাট সবকিছু ঠিকঠাক রেখে আমরা রাস্তায় নেমে পড়লাম কোনো কিছু না বলে। এই সরকার অন্তত সেটা করবেন না। পশ্চিমে এসে অস্থিরতা, অতিরিক্ত ডলার দিয়ে পেট্রোল ডিজেল আমদানি করতে হচ্ছে ভারতকে। অনেকদিন আগে থেকে এই নিয়ে দেশবাসীকে সংযমী হওয়ার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই পথে হেঁটেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে বাংলার মুখ্যমন্ত্রী। বাড়তে থাকা তেলের দাম এখন গোটা দুনিয়ার চ্যালেঞ্জ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ব্যাক টু ব্যাক আরও একটা বড় খবর, বাতিল হলো মমতার আমলে ওবিসি সংরক্ষণ নীতি। অত্যন্ত বড় খবর, ফিরল 2010 সালের আগের ওবিসি সংরক্ষণের নিয়ম। বাংলায় ওবিসি সংরক্ষণ 17% থেকে কমিয়ে 7% করল রাজ্য মন্ত্রিসভা। আপাতত সম্পূর্ণ বাতিল করা হলো মুসলিম সম্প্রদায়ের জন্য চালু থাকা ওবিসি সংরক্ষণ। আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে, সীমান্ত সুরক্ষায় বিএসএফ এর হাতে জমি হস্তান্তর করতে চলেছে নবান্ন। আগামীকাল বিকেলে এই জমি হস্তান্তর করা হবে, খবর প্রশাসনিক সূত্রে। শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা জোরদার করতে চিকেন স্নেক এলাকায় প্রায় 120 একর জমি কেন্দ্রের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বড় খবর নিঃসন্দেহে। এদিকে ব্যান্ডেলে সেখানে ব্যবসায়ী সমিতির অফিসে দখল করে চলছিল তৃণমূলের অফিস। বিধানসভা নির্বাচনে দল মুখ থুবড়ে পড়তেই ব্যবসায়ীদের অফিস ফেরালো তৃণমূল। অসিত মজুমদার বিধায়ক হওয়ার পরই অফিসে দখল করা হয় বলে অভিযোগ। মঙ্গলবার দলের পতাকা খুলে ব্যবসায়ী সমিতির হাতে অফিসের চাবি তুলে দেন প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার।